সেই মজুদ দিয়ে আরও 2 মাস তারা এইভাবেই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইরানের যে যুদ্ধ কৌশল, নতুন করে সেই যুদ্ধ কৌশল তাদেরকে এই ভাবনায় যেতে বাধ্য করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর একটা চাপ এরই মধ্যে তৈরি হয়ে গেছে। ফলে তেলের দাম এরই মধ্যে যেভাবে বাড়তে শুরু করেছে সেটি আরও হু হু করে বাড়বে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যেই পরিকল্পনা নিয়ে ইরানে হামলা করেছিল এবং যত সহজে তারা ভেবেছিল যে ইরানের সর্বোচ্চ নেতা এবং সর্বোচ্চ যারা উপরের দিকের যারা শীর্ষ নেতা আছে তাদেরকে হত্যা করার পর বোধহয় খুব দ্রুততম সময়ে ইরানের রেজিম চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি এবং তার যারা শীর্ষ নেতৃত্ব আছে, যারা কমান্ডার আছে আইজিআরসির, তারা যখন হত্যা হয়ে যাবে তখন বোধহয় ইরানের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে এবং সরকার পরিবর্তনের জন্য বা রেজিম চেঞ্জের জন্য তারা বোধহয় উদ্গ্রীব হবে এবং তখন আমেরিকা একটা আলোচনা শুরু করবে এবং আলোচনার মাধ্যমে তাদের পছন্দের যে সরকার সেই সরকারকে ক্ষমতায় বসিয়ে দিবে। এমন একটা পরিকল্পনা নিয়েই তারা শক অ্যান্ড যেই মানে আকস্মিকভাবে যে আঘাত করে সেটার ফলাফল পাওয়া, সেই যে একটা চিন্তা নিয়ে আঘাত করেছিল, সেই চিন্তা এখন বোধহয় তাদের অনেকটা দুশ্চিন্তায় পরিণত হচ্ছে। কারণ সেই পরিকল্পনা ইতিমধ্যেই তাদের যে ভেস্তে গেছে সেটি তারা অনেকটা বুঝতে পারছেন এ কারণে যে এরই মধ্যে যুদ্ধ কিন্তু কয়েক দিনে গড়িয়ে গেছে এবং সেই যুদ্ধে ইরানের মানুষজন তো এই রেজিম চেঞ্জের জন্য রাস্তায় নামা তো দূরে থাক, এখন কিন্তু উল্টো তারা আরও বেশি একতাবদ্ধ হচ্ছে। আরও বেশি মানুষ কিন্তু ওই রেজিম চেঞ্জের জন্য রাস্তায় নেমে আসার যে পরিকল্পনা সেটি করছে না, বরং আয়াতুল্লাহ খামেনি এবং তার যে শীর্ষ নেতৃত্বের হত্যার পর এবং ধ্বংসযজ্ঞ যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরানের উপরে, সেগুলো দেখে মানুষজন কিন্তু এখন আরও বলা যায় যে আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে এবং যেই ইসলামী বিপ্লব সেটির পক্ষেই মনে হচ্ছে যে যেন আরও বেশি মানুষ আরও বেশি এগিয়ে আসছে। ফলে প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খাওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী পরিকল্পনা করছে সেটি কিন্তু এখন তাদের যে কথাবার্তা সেটিতে বোঝা যাচ্ছে। তারা এখন সবশেষ যেটি দাবি করেছে যে তারা ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যেখানে 80 জনের বেশি মারা গেছে, নিহত হয়েছে, এই দাবি করছে। পাশাপাশি তারা বলছে যে তারা ইরানে অনেক বেশি ধ্বংসযজ্ঞ করতে পারছেন এবং সেগুলো গণমাধ্যমে, বিশ্ব মিডিয়ার মাধ্যমে সেগুলো বেশি প্রচার করছেন, এই কারণে যে যারা তাদের মিত্র তারা যেন বুঝতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে কিন্তু জোরালো আঘাত করেছে এবং তারা চাইলে সেখানে অনেক কিছু করতে পারে যাতে করে মিত্ররা অন্তত সান্ত্বনা পায়। কিন্তু সেই সান্ত্বনা অনেকটা বলা যায় যে সেই সান্ত্বনা কিন্তু এখন আর খুব বেশি কাজে আসছে না। এরই মধ্যে বিভিন্ন দেশ, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাই প্রশ্ন তুলতে শুরু করেছেন এই যুদ্ধের পরিকল্পনা কি, ভবিষ্যতে কি হতে যাচ্ছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সব নাগরিকদেরকে এই 15টা দেশ মধ্যপ্রাচ্যে সেখান থেকে সরিয়ে নিতে কেন বলা হচ্ছে। পাশাপাশি এই যে 4-5 দিনের যে যুদ্ধ এরই মধ্যে হয়ে গেছে, সেখানে যদিও ইরানের 1000-এর বেশি মানুষ এর মধ্যে নিহত হয়েছে, উল্টা দিকের ক্ষতি কত সেটি এখন পরিষ্কার করে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সেই তথ্য সেভাবে গণমাধ্যমে আসছেও না যে আসলে ইসরায়েলের ঠিক কত ক্ষতি হলো, কত সৈন্য মারা গেল, মানুষ মারা গেল, বা আমেরিকার কতজন মারা গেল, সেগুলো নিয়ে কোনো পরিসংখ্যান আসছে না। কিন্তু উদ্বেগটা তাদের এখন পরিষ্কার হচ্ছে যে তারা যেই স্ট্র্যাটেজি নিয়েছে সেই স্ট্র্যাটেজিতে এখন আর হচ্ছে না। ফলে এখন বলা হচ্ছে যে এই যুদ্ধ শেষ পর্যন্ত স্থল হামলার প্রয়োজন হতে পারে, যদিও এটি তাদের পরিকল্পনার মধ্যে কোনোভাবেই ছিল না যে স্থলযুদ্ধ তাদের করতে হবে। এখন তারা পরিকল্পনা করছেন যে তারা স্থলযুদ্ধও করতে হতে পারে, এই জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুমতি লাগবে বা সেই ক্ষমতা তাকে দেওয়া আছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যারা নীতি নির্ধারক তারা ভাবছেন যে কিভাবে প্রেসিডেন্টের যুদ্ধ করার ক্ষমতা বা যুদ্ধের আদেশ দেওয়ার ক্ষমতাকে কিভাবে আরও খর্ব করা যায় সেটি তারা পরিকল্পনা করছেন যে এই ধরনের বিল আনা যায় কিনা। তার মানেই বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর একটা চাপ এরই মধ্যে তৈরি হয়ে গেছে। পাশাপাশি যেটি দেখার বিষয় যে এরই মধ্যে তারা ওই যে স্থল হামলার যে পরিকল্পনা তার অংশ হিসাবে তারা যেটি ভাবছে যে ইরানে যেই বিরোধী যে পক্ষগুলো আছে, বিদ্রোহী যে পক্ষগুলো আছে, বিশেষ করে কুর্দিরা, সেই কুর্দিদেরকে তারা বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে এখন তারা অভ্যন্তরীণভাবে তাদেরকে দিয়ে
তাদের মানুষদেরকে হত্যা করাবে, এরকম একটা পরিকল্পনা এরই মধ্যে নেওয়া হয়েছে। সিআইএ সেই ধরনের পরিকল্পনা করছে এবং সেটি তারা বিভিন্ন দেশে করেছে, আগেও সেটা সিরিয়াতে করেছে, ইরাকে করেছে, এখনও সেরকম পরিকল্পনা আবার তারা নতুন করে করছে। তো এই যে পরিকল্পনাগুলো নতুন করে তাদেরকে করতে হচ্ছে, এটি কিন্তু শুধু তারা পরিকল্পনা করছে বিষয়টা এরকম না। ইরানের যে রণকৌশল, ইরানের যে যুদ্ধ কৌশল নতুন করে, সেই যুদ্ধ কৌশল তাদেরকে এই ভাবনায় যেতে বাধ্য করছে। ইরানের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে, সেগুলো হয়তো আমাদের মতো দেশে, বাংলাদেশের মতো গণমাধ্যমে সেগুলো ওইভাবে ইরানের যে ক্ষতিটা বা ইরানের যে কী হচ্ছে সেগুলো কম আসছে, বরং ইরানকে কিছুটা বলা যায় যে ইরানের ব্যাপারে ইরান যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোর বদলে ইরান মনে হচ্ছে যে বিজয়ী হয়ে যাবে, ইরান তেমন কোনো হচ্ছে না, এই ধরনের একটা হাইপ আমাদের গণমাধ্যমের কন্টেন্টগুলোতে দেখা যাচ্ছে। কিন্তু বাস্তবতা সেখানে নয়। আসলে যুদ্ধ যখন লাগে তখন বাস্তবতাটাই তুলে ধরা উচিত। তো সেই জায়গায় ইরানের যে রণকৌশল সেটি শুধু প্রচারণা না, ইরানের রণকৌশল কিন্তু সত্যি সত্যি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা বড় ভাবনায় ফেলে দিয়েছে। সেই কৌশলটা কি? আগে কিন্তু ইরান যেটি করতো যে ইসরায়েলের উপরে কিছু মিসাইল মারতো, বোমা মারতো, শুধু ইসরায়েলের উপরেই হামলাটা হতো। কিন্তু এবারে সেই বিষয়টা কিন্তু ভিন্ন হয়ে গেছে। এবার কিন্তু আর তারা শুধু ইসরায়েলের উপর হামলা করে ক্ষান্ত হচ্ছে না, বরং পুরো অঞ্চলটাকে তারা ব্যস্ত করে দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে করে হামলা চালিয়েছে। অন্তত 6টা ঘাঁটিতে কিন্তু আঘাত হেনেছে। কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতে তারা মিসাইল হামলা করেছে, ড্রোন হামলা করেছে এবং সেগুলোর অনেকগুলো কিন্তু, মানে পুরোপুরি না হলেও অনেকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আঘাত এনেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের 2জন নাগরিক মারা গেছেন, সেটি আপনারা সবাই জানেন। তো এটি দিয়ে সে কী করছে? ইরান যেটি করছে সেটি হচ্ছে যে পুরো অঞ্চলটাকে ব্যস্ত করে দিয়েছে। এর মাধ্যমে একটা রাজনৈতিক চাপ বিশ্বের উপরে তৈরি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর তৈরি করছে। একই সাথে এই যে এই অঞ্চলের যে দেশগুলো যারা আমেরিকার মিত্র, তাদের উপরে একটা চাপও তারা তৈরি করছে। এই চাপটা কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুকে কিন্তু সামলাতে হবে। সেই চাপটাও কিন্তু তাদের উপরে যাচ্ছে। আরেকটা চাপ তারা তৈরি করছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছে, অলরেডি স্থগিত করে দিয়েছে। হরমুজ প্রণালীতে তারা জাহাজ চলাচল করতে দিচ্ছে না। একটি জাহাজের উপরে হামলা হয়েছে, তেল ট্যাঙ্কারের উপরে, সেটিও এরই মধ্যে গণমাধ্যমের খবরে এসেছে। তো হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু বিশ্বের প্রায় 1/4 তেলের সরবরাহ এই প্রণালী দিয়ে হয়, গ্যাসের সরবরাহ এই প্রণালী দিয়ে হয়। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ হয় এই প্রণালী দিয়ে। এখন যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে পুরো এশিয়ার যে সাপ্লাই চেন, সৌদি আরব থেকে, কাতার থেকে, সেই চেনটা কিন্তু বড় ধরনের ধাক্কা খাবে। অন্যান্য অঞ্চলেও কিন্তু এটি ধাক্কা খাবে। ফলে তেলের দাম এরই মধ্যে যেভাবে বাড়তে শুরু করেছে, সেটি আরও হু হু করে বাড়বে। আর তেলের দাম বাড়লে বিশ্বের বেশিরভাগ পণ্যেরই কিন্তু দাম বাড়ে। তো এই যে অর্থনৈতিক চাপ মানুষের উপর পড়ছে, এইটার চাপ আবার কিন্তু যারা যুদ্ধটা লাগিয়েছেন, যারা ইরানকে আক্রমণ করেছেন, তাদের উপর গিয়ে কিন্তু এই চাপটা পড়ছে। ফলে আবার দেখেন বিভিন্ন ধরনের ব্যবসা, যে এভিয়েশন ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন যে ব্যবসা, সেই ব্যবসাগুলোতেও কিন্তু এটির চাপ পড়ছে। ফলে ইরান এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যেই মিসাইল এবং ড্রোন হামলাগুলো করছে, এটি একটা সুদূর প্রসারী উদ্দেশ্য নিয়ে তারা করছে। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপরে রাজনৈতিক চাপ তৈরি করা, যাতে করে যদি কোনো আলোচনা হয়, সেটি যেন তারা দর কষাকষির জায়গায় যেন তারা শক্ত অবস্থানে থাকতে পারে। অলরেডি সেটি কিন্তু তাদের কৌশল সফল হয়েছে। তারা আলোচনার অফার পাচ্ছেন, কিন্তু আলোচনার অফারটা তারা ফিরিয়ে দিচ্ছেন ইরানি কর্তৃপক্ষ। ফলে এই যে তারা যে আলোচনা ফিরিয়ে দিচ্ছেন, এটি এমনও ইরানি কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন তাদের যে মজুদ আছে, সেই মজুদ দিয়ে আরও 2 মাস তারা এইভাবেই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন। তো 2 মাস যদি এভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান, তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, এই অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি নিশ্চয়ই অনুমান করতে খুব বেশি কষ্ট হয় না। ফলে একটা আলোচনা আসতে হবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যেটা করে তাদেরকে করতে হবে শেষ পর্যন্ত স্থলযুদ্ধে তাদেরকে যেতে হবে। তো স্থলযুদ্ধে যাওয়াটার সিদ্ধান্ত নেওয়া কিন্তু এখনই তাদের জন্য খুব সহজ নয়, তখন কিন্তু যুদ্ধ আরও দীর্ঘমেয়াদী হবে। ফলে এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে মনে করেছিল যে শুধু একতরফা একটা হামলা করে খুব দ্রুততম সময়ে রেজিম চেঞ্জ করে দিয়ে ইরানে
অনেক কিছু করে ফেলবেন, সেটি খুব বেশি সহজ হচ্ছে না, হিসাবটা খুব সহজ হচ্ছে না। ইরান হয়তো বড় ধরনের ধ্বংসের মুখে চলে যাচ্ছে, ইরান হয়তো বড় ধরনের ক্ষতির মুখে চলে যাচ্ছে, ইরানের বহু মানুষের প্রাণ চলে যাবে, কিন্তু জিনিসটা একেবারেই একতরফা আর হবে না। যেটি গাজাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র মিলে, সেটি হয়তো ইরানে খুব বেশি একতরফা হবে না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।